ডেটাবেস শব্দটা শুনলেই মনে হয় এটা বুঝি শুধুমাত্র টেক গুরুদের জন্যে, কিন্তু ব্যাপারটা হলো এই মুহূর্তেও আমরা সবাই অন্তত 10টা ডেটাবেস ব্যবহার করছি। একদম সকালের অ্যালার্ম থেকে শুরু করে পছন্দের গান শোনা পর্যন্ত একটা অদৃশ্য শক্তি যেন সবকিছু চালাচ্ছে। চলুন আজ সেই অদৃশ্য ইঞ্জিনের ভেতরেও একটু উকি দেওয়া যাক। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চলুন তাহলে আমাদের নিজেদের দিনটাকেই একবার দেখি। আমরা হয়তো জানিও না, কিন্তু এই অদৃশ্য ইঞ্জিন আমাদের প্রত্যেকটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করছে। ভাবুন তো একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা। আমাদের নাম, ঠিকানা, ব্যালেন্স, এমনকি গত মাসে কফি শপে কত খরচ হলো, এই প্রত্যেকটা তথ্য একদম নির্ভুলভাবে সাজিয়ে গুছিয়ে রাখে একটা ডেটাবেস। একটা পয়সারও ভুল হওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, কখনো প্লেনের টিকিট কাটার কথা ভাবুন। হাজার হাজার ফ্লাইট, লক্ষ লক্ষ যাত্রী, কোন সিটটা খালি আছে, কোন পাইলট কখন ডিউটিতে থাকবেন, এই সব জটিল হিসেব এক মুহূর্তের মধ্যে মিলিয়ে ফেলা হয়। এর পেছনেও আছে কিন্তু সেই একই শক্তি, ডেটাবেস। আর অনলাইন শপিং, সেটা তো বলতে গেলে পুরোটাই ডেটাবেসের খেলা। পছন্দের জুতোটা স্টকে আছে কিনা, অর্ডারটা এখন কোথায়, এমনকি এর পরে কোন বিজ্ঞাপনটা দেখানো হবে, সবকিছুই কিন্তু কন্ট্রোল করছে একটা বিশাল বুদ্ধিমান ডেটাবেস। কিন্তু এই যে এত গোছানো একটা পৃথিবী, এটা কিন্তু সব সময় এমন ছিল না। একটা সময় ছিল যখন ডিজিটাল তথ্য মানেই ছিল এক কথায় চরম বিশৃঙ্খলা। চলুন সেই পুরনো দিনে একবার ফিরে যাই। একদম শুরুর দিকে কম্পিউটারে তথ্য রাখা হতো একদম সাধারণ ফাইলে। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা অফিসের সেলস টিমের কাছে একটা স্প্রেডশিট, মার্কেটিং টিমের কাছে আরেকটা, আর অ্যাকাউন্টসের কাছে তো মনে করুন সম্পূর্ণ ভিন্ন একটা ফাইল। একটার সাথে আরেকটার কোনো যোগাযোগই নেই। কি একটা ভয়ঙ্কর অবস্থা, তাই না? আর এই সিস্টেমের সমস্যা? ওহ, সে তো একটার পর একটা। একই তথ্য বারবার কপি করতে হতো, ফলে প্রায়ই গণ্ডগোল লাগত। এক ফাইলে একরকম তো আরেক ফাইলে আরেক রকম। নতুন কোনো রিপোর্ট দরকার, ব্যাস প্রোগ্রামারকে ডেকে নতুন করে কোড লেখাতে হতো। তথ্যগুলো যেন সব আলাদা আলাদা বাক্সে বন্দী হয়েছিল, কেউ কারো খবরই রাখত না। আর ঠিক এই ডিজিটাল বিশৃঙ্খলা দূর করতেই প্রযুক্তিবিদরা একটা অসাধারণ সমাধান নিয়ে এলেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে ডিবিএমএস। এটা ছিল রীতিমতো একটা বিপ্লব। তাহলে পার্থক্যটা ঠিক কোথায় হলো? দেখুন, ফাইল সিস্টেমে যেখানে তথ্যের ওপর কোনো নিয়ন্ত্রণই ছিল না, ডেটাবেস সেখানে সবকিছুকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসলো। ধরুন একাধিক মানুষ একসাথে কাজ করছে, ফাইল সিস্টেমে সব গণ্ডগোল হয়ে যেত, কিন্তু ডেটাবেস সেটা খুব সহজেই সামলে নেয়। আর নিরাপত্তার কথা যদি বলি, সেটা তো আকাশ পাতাল তফাৎ। কিন্তু এত শক্তিশালী একটা সিস্টেম কাজ করে কিভাবে? শুনলে অবাক হতে হয় যে এর মূল ধারণাটা কিন্তু খুবই সহজ, আমাদের সবার পরিচিত। এর মূলে আছে রিলেশনাল মডেল নামের একটা ধারণা। আর এর মূল কথাটা একদমই সহজ, যে কোনো তথ্যকে কয়েকটি টেবিলের মধ্যে সারি আর কলামে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, ঠিক যেমন আমরা স্কুলে খাতায় ছক করে নোটস বানাতাম। সব কিছু কি ভীষণ গোছানো! এই ছবিটার দিকে একবার তাকানো যাক। দেখুন, একটা টেবিলে আছে শিক্ষকদের সব তথ্য, তাদের আইডি, নাম, তারা কোন বিভাগে আছেন। আবার আরেকটা টেবিলে আছে প্রত্যেকটা বিভাগের ডিটেলস, কোন বিল্ডিংয়ে, বাজেট কত। খেয়াল করুন, দুটো টেবিল কিন্তু আলাদা, কিন্তু তাদের মধ্যে একটা যোগসূত্র আছে। আর এটাই হলো আসল জাদু। এই যে টেবিলের গঠনটা, মানে কোন কলামে কি ধরনের তথ্য থাকবে, তাকেই টেকনিক্যাল ভাষায় বলে স্কিমা। এটা অনেকটা একটা বাড়ির ব্লুপ্রিন্টের মতো। বাড়ি বানানোর আগে যেমন নকশাটা খুব জরুরি, ঠিক তেমনি একটা ডেটাবেস তৈরির আগেও তার স্কিমাটা গুছিয়ে নিতে হয়। ডেটাবেসের আরেকটা দারুণ ব্যাপার হলো, এটা অনেক জটিল জিনিস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। মানে তথ্যগুলো কম্পিউটারের হার্ডডিস্কে ঠিক কিভাবে সেভ হচ্ছে, সেই সব কঠিন বিষয় নিয়ে আমাদের একদমই ভাবতে হয় না। আমরা শুধু আমাদের দরকারি তথ্যটা দেখতে পাই। টেকনিক্যাল ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় অ্যাবস্ট্র্যাকশন। সিস্টেম সব জটিলতা নিজেই ম্যানেজ করে নেয়। বেশ, তাহলে বোঝা গেল ডেটাবেস তথ্য গুছিয়ে রাখে, কিন্তু এই গোছানো তথ্যের ভাণ্ডার থেকে আমরা প্রশ্ন করে উত্তর বের করব কিভাবে, বা নতুন টেবিলই বা বানাবো কিভাবে? এর জন্য রয়েছে বিশেষ এক ধরনের ভাষা। ডেটাবেসের এই ব্লুপ্রিন্ট বা স্কিমাটা তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তার নাম ডিডিএল। যেমন এই যে কমান্ডটা দেখা যাচ্ছে, এটা দিয়ে ডেটাবেসকে নির্দেশ দেওয়া হচ্ছে, আমার জন্য শিক্ষকদের একটা টেবিল তৈরি করো, যেখানে তাদের আইডি, নাম, বিভাগের নাম আর তাদের বেতনের জন্য আলাদা আলাদা কলম থাকবে। আর একবার টেবিলটা তৈরি হয়ে গেলে তাকে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় সবচেয়ে জনপ্রিয় ভাষা এসকিউএল বা এসকিউএল। যেমন ধরুন, এই কমান্ডটা দিয়ে ডেটাবেসকে সোজা বাংলা একটা প্রশ্ন করা হচ্ছে, শিক্ষকদের টেবিল থেকে শুধু কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকদের নামগুলো আমাকে দেখাও। কি দারুণ সহজ, তাই না? তাহলে চলুন এবার সব মিলিয়ে দেখা যাক।
কিভাবে এই টেবিল আর কোয়েরির আপাত দৃষ্টিতে সহজ ধারণাটা আমাদের ডিজিটাল পৃথিবীকে বিশৃঙ্খলা থেকে বাঁচিয়ে একটা স্বচ্ছ, সংগঠিত রূপ দিল। ব্যাংকের উদাহরণটা মনে আছে তো? যখন টাকা পাঠানো হয় তখন একটা অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় এবং অন্য অ্যাকাউন্টে সেটা যোগ হয়। এই দুটো কাজ একসাথে একসঙ্গেই হতে হবে। ডেটাবেস এটাই নিশ্চিত করে যে লেনদেনটা হয় পুরোপুরি সম্পূর্ণ হবে অথবা একটুও হবে না। মাঝপথে আটকে যাওয়ার কোনো সুযোগই নেই। ডেটাবেসের এই অসাধারণ বৈশিষ্ট্যকেই বলা হয় অ্যাটমিসিটি। আর যখন ঈদের আগে লক্ষ লক্ষ মানুষ একসাথে ট্রেনের টিকিট কাটে বা অনলাইনে কোনো বড় সেলে কেনাকাটা করে, তখন কি হয়? ডেটাবেস এটাই নিশ্চিত করে যে সবাই একসাথে তথ্য ব্যবহার করলেও যেন কোনো গণ্ডগোল না হয়, মানে একটা সিট যেন দুজন পেয়ে না যায়। এই টেবিল আর কোয়েরির সহজ সিস্টেমটাই কিন্তু এই বিশাল চাপটা সামলে নেয়। সুতরাং মূল কথাটা হলো এটাই, ডেটাবেস এমন একটা সিস্টেম যা আমাদের বিপুল পরিমাণ তথ্যকে অত্যন্ত নির্ভরযোগ্য এবং দক্ষতার সাথে সামলাতে সাহায্য করে। বিশৃঙ্খলা থেকে স্বচ্ছতায় আসার এটাই হলো মূল চাবিকাঠি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, রিলেশনাল ডেটাবেস যদি বিংশ শতকের ডিজিটাল বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে থাকে, তাহলে এই ২১ শতকের ডেটার যে মহাবিস্ফোরণ, সেটাকে সামলানোর জন্য এখন পর্দার আড়ালে কোনো নতুন অদৃশ্য সিস্টেম তৈরি হচ্ছে। উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক কাছে। একটু ভেবে দেখুন তো।